আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি আইকন অ্যাডমিশন এডের পক্ষ থেকে ফাহিম বিন মোশাররফ আছি তোমাদের ফিজিক্স মেন্টর হিসেবে। কারেন্টলি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ট্রিপলি ডিপার্টমেন্টে পড়ালেখা করছি। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গত সেমিস্টার অর্থাৎ স্প্রিং 2025-এ যেসব ফিজিক্স কোশ্চেন আসছে সেগুলোর সলভ ক্লাস করব আমরা, যেন তোমরা অ্যাডমিশনের সময় তোমরা আইডিয়া পাও যে কী কী ধরনের কোশ্চেন আসতে পারে এবং সেই হিসাবে তোমরা নিজেকে প্রিপেয়ার করে নিতে পারো। আচ্ছা, তো আমরা প্রথম কোশ্চেনে যদি আমরা মুভ করি, প্রথম কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে যে F is equal to 5 নিউটন, S is equal to 2 মিটার, দেন W is equal to what? আচ্ছা, এখানে আমাদের F অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু 5 নিউটন, আমাদের S অথবা ডিস্টেন্স যেটা সেটা হলো 2 মিটার, আর আমাদেরকে বলা হচ্ছে W অথবা ওয়ার্ক কত। ওয়ার্কের ফর্মুলা আমরা কি জানি, এফ এস। এখন কেউ কেউ হয়তো বলতে পারো যে না ভাই, আমি তো জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। এটা কই? ফোর্সের ম্যাগনিটিউড, ডিস্টেন্সের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। হ্যাঁ, তোমারটাও ঠিক, এটাও ঠিক। কেন ঠিক? তোমার একটা অবজেক্ট আছে, এই অবজেক্টে তুমি লিনিয়ারভাবে ফোর্স অ্যাপ্লাই করতেছো, যেখানে তোমার এই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল হলো 0 ডিগ্রি, আর আমরা জানি কস 0 মানে কস 0 ডিগ্রি মানে 1। তাহলে এই জিনিসটা আলটিমেটলি আসলে না দিলেও হয় এই কেসে, শুধু যেখানে আমরা লিনিয়ারভাবে অ্যাপ্লাই করি। আর কোশ্চেন আমাদের যেহেতু অ্যাঙ্গেল বলে দেওয়া নেই, তার মানে অ্যাঙ্গেল হলো 0, এটা আমরা ধরে নিব। আচ্ছা, তাহলে আমি এই ফর্মুলা এখানে ইউজ করতে পারি। তাহলে ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস যদি হয়, তাহলে এফ ইন্টু এস মানে 5 ইন্টু 2, তাহলে 5 ইন্টু 2 10। ইউনিটটা খেয়াল রাখতে হবে, কেন? কারণ আমাদের এখানে কিন্তু দুইটাই 10। ওয়ার্কের ক্ষেত্রে আমাদের ইউনিট হচ্ছে জুল, তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান এ 10 জুল। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যদি যাই, নেক্সট কোশ্চেনে আমাদেরকে বলা হচ্ছে হুইচ ওয়ান ইজ ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে যে ভেক্টর কোয়ান্টিটি হইতে হলে কি কি কন্ডিশন মিট করা লাগে। ভেক্টর কোয়ান্টিটি তখনই হবে যখন ওর একটা নির্দিষ্ট মান অথবা ম্যাগনিটিউড থাকবে এবং তার সাথে একটা পার্টিকুলার ডিরেকশন থাকবে, একটা দিক থাকবে যেই দিকেও মুভ করবে। আচ্ছা, টর্ক জিনিসটা কি? টর্ক সবসময় কাজ করে হলো, আমি কোনো একটা অবজেক্টকে আমি যদি রোটেট করি, ঘুরাই, আমি যদি এই ডিরেকশানে আমি এটাকে রোটেট করতে থাকি, আমার টর্ক কাজ করবে এটার পারপেন্ডিকুলার ডিরেকশানে। আর টর্কের ফর্মুলা সিম্বল হলো টাউ, যেটাকে আমরা এক্সপ্রেস করি আর ক্রস এফ, অর্থাৎ এই রেডিয়াস আর কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতেছি সেটার ক্রস প্রোডাক্ট। তো এখানে আমরা ইজিলি দেখতে পারতেছি এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টরের সাইন দেয়া। আচ্ছা, তাহলে আমাদের টর্ক একটা ভেক্টর। এখন অপশান কিন্তু অনেকগুলো আছে, তো এখানে কিন্তু এমনও এক্সামে কোশ্চেন আসে যেখানে তোমার অ্যান্সার কিন্তু মাল্টিপল অ্যান্সার হইতে পারে, তো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা দিলেই হবে। তো আমরা দেখি বাকিগুলো হয় কিনা। আচ্ছা, তুমি এখন দেখলা যে টর্ক একটা ভেক্টর, সেক্ষেত্রে তুমি টর্ক দিলেও তোমার অপশান কারেক্ট। এরপর আছে কি ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ভেলোসিটি হচ্ছে যেই ডিরেকশানে আমার একটা অবজেক্ট মুভ করতেছে সেই ডিরেকশানটা স্পেসিফাই করা থাকে, যেখানে আমরা ডিসপ্লেসমেন্ট ইউজ করি, ডিস্টেন্স ইউজ করি না। এস ইজ ইকুয়াল টু ভিটি, আমরা একটা ফর্মুলা জানি, যেখানে আমাদের ভিকে আমরা বলতে পারি এস বাই টি, অথবা এটাকে কেউ কেউ বলতে পারো যে ডিস্টেন্সকে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা, অর্থাৎ রেট অফ টাইমের সাথে কতটুকু ডিস্টেন্স মুভ করতেছে সেটা। আচ্ছা, তাহলে আমাদের ভেলোসিটিও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, এখানে একটা ডিরেকশনের ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, এরপরে আমরা যদি ওয়েটের ব্যাপারটা দেখি, ওয়েট কি? তোমার ওজন কিভাবে কাজ করে? তোমার ওজন ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। জি কি জিনিস? নিচের দিকে যে পৃথিবী আমাদেরকে যে বলে টানতেছে সেটা, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু গ্র্যাভিটি অথবা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলতে পারো। আচ্ছা, তো তাহলে আমাদের ওয়েটও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, সেক্ষেত্রে আমাদের ওয়েটও কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখি তো ফ্রিকশন হয় কি না। ফ্রিকশন কখন হবে? যখন একটা অবজেক্ট আমি মুভ করব, ধরো একটা রাস্তার উপরে আমি একটা অবজেক্টকে এই ডিরেকশানে মুভ করতেছি, এই ডিরেকশানে আমি একটা এফ পরিমাণ বল প্রয়োগ করলাম, তার অপোজিট ডিরেকশানে একটা ঘর্ষণ বল আসবে, এই ঘর্ষণ বলটাই কিন্তু ফ্রিকশন, যদি আমি ছোটো হাতের এফ ধরি। আচ্ছা, এখন কেউ কেউ হয়তো বলতে পারো যে যেই ডিরেকশানে আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি তার অপোজিট ডিরেকশানে আমাদের ফ্রিকশন কাজ করতেছে, তো সেই হিসাবে এটা ভেক্টর। কিন্তু তুমি যদি আরও ডিপলি অ্যানালাইসিস করো, সেক্ষেত্রে তুমি দেখবা যে ফ্রিকশনের কোনো ডেফিনিট কোনো ডিরেকশন থাকে না, এটা ডিপেন্ড করে অলওয়েজ এটার উপরে।
তো তুমি যদি ইন্টারনেটেও সার্চ করে দেখো সেক্ষেত্রে তুমি দেখবে যে ফ্রিকশনকে কিন্তু বেশিরভাগ জায়গায় স্কেলার কোয়ান্টিটি হিসেবে ধরা হয়। তো সেই ক্ষেত্রে তোমার ফ্রিকশনটা এখানে কারেক্ট অ্যান্সার হবে না, বাকি তিনটাই কারেক্ট, তুমি যেটাই দাও তুমি মার্ক পাবা। আচ্ছা, আমরা যদি নেক্সট কোশ্চেনে আসি, হুইচ ওয়ান ইজ নট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, আমরা অপশান কী কী দেয়া, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, সি ওয়েভ। সি ওয়েভ আমরা দেখেই বুঝতে পারতেছি যে পানিতে যে পানির যে ঢেউটা থাকে সেটা, এটা অবশ্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে না। আচ্ছা, এখন বাকিগুলো তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো তুমি জানো যে তোমার অ্যান্সার এটা, বাট শেখার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখন হয়, কেন হয়, বুঝবা কীভাবে যে এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকার জন্য তোমার দুইটা প্রপার্টি থাকা লাগবে, একটা হলো ইলেকট্রিক্যাল প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কখনো কোনো মিডিয়াম লাগে না, এটা একটা ভ্যাকিউমের মাধ্যমে যাইতে পারে। আর সি ওয়েভ যেটা আমাদের দেয়া, সি ওয়েভটা অ্যাকচুয়ালি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না, এখানে কোনো ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ম্যাগনেটিকের কোনো প্রপার্টিজ লাগে না। সি ওয়েভ একটা মেকানিক্যাল ওয়েভ। আচ্ছা, তাহলে এই তো যে তিনটা ওয়েভ আমাদের দেয়া, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এগুলো কোনোটাতে আমাদের কোনো মিডিয়াম লাগে না, ভ্যাকিউমে মুভ করতে পারে। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের আরেকটা প্রপার্টি হলো ওরা লাইট স্পিডে মুভ করতে পারে। লাইট নিজেও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, স্পিড কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আমরা স্কুলেও শিখে এসেছি। আচ্ছা, তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো সি ওয়েভ, হুইচ ইজ নট অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আচ্ছা, পরের কোশ্চেনে কী বলছে, হুইচ ওয়ান ইজ স্কেলার কোয়ান্টিটি। আমরা একটু আগের কোশ্চেনে দেখে আসলাম যে ফ্রিকশন হলে স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, বাকিগুলো যে ভেক্টর কোয়ান্টিটি, এটা একটু দেখি। টর্ক আমি তখন দেখাইলাম, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আচ্ছা, ফোর্সের তো একটা ডিরেকশন থাকবে, তাহলে ফোর্স তো এমনিতেই ভেক্টর, এটা তো বুঝাই যাইতেছে। আচ্ছা, আর গ্রেডিয়েন্ট কী জিনিস, গ্রেডিয়েন্ট হলো ডেল অপারেটর, অথবা এটাকে অনেকে ন্যাবলা বলে। এটা দিয়ে ভেক্টরের উপরে বিভিন্ন ধরনের অপারেশন করা হয়। আচ্ছা, যখন গ্রেডিয়েন্ট থাকবে, আমি ধরি আমার একটা ভেক্টর দেয়া আছে এ ভেক্টর, আমি যদি গ্রেডিয়েন্ট বের করি তখন আমার এই ডেল অপারেটরের সাথে এ ভেক্টরের জেনারেল একটা মাল্টিপ্লিকেশন হবে। আচ্ছা, তো জেনারেল যদি মাল্টিপ্লিকেশন হয়, এখন ডেলের ভ্যালু কি, ডেল নিজে দেখতে কেমন, ডেল হলো এরকম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু ডিফারেন্সিয়েশন না, এটা দেখেও অনেকেই ডিফারেন্সিয়েশনের মতো বলতে পারো, এটা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমরা লিখি এরকম DDX, এটা হলো নর্মাল যে ডিফারেন্সিয়েশন সেটা। আর এইটা যেটা দেখতেছো এটা কিন্তু ডি না, এটা ডেল, ডি এর মতোই অনেকটা কিন্তু একটু বাঁকা, এটাকে আমরা বলি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আচ্ছা, তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এ ভেক্টরের সাথে আমরা যদি জেনারেল মাল্টিপ্লাই করি সেই ক্ষেত্রে আমরা পাবো হলো গ্রেডিয়েন্ট। আচ্ছা, গ্রেডিয়েন্ট আমরা কি দেখতেছি, এই যে এগুলো আছে না ইউনিট ভেক্টর, তার মানে ও কিন্তু আলটিমেটলি একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আমাদের দেখলাম যে এই তিনটা ভেক্টর, এটা স্কেলার, তাহলে এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে যদি আসি, এখানে বলতেছে কি, হোয়াট ইজ দ্য সেকেন্ড ল অফ নিউটন। সেকেন্ড ল হলো একটা অবজেক্টের উপরে যে পরিমাণ অ্যাক্সিলারেশন কাজ করবে এবং তার যে নির্দিষ্ট ম্যাস থাকবে সেটার প্রোডাক্ট হলো ফোর্স থাকবে, এটা হলো সেকেন্ড ল। তার মানে কিন্তু এইটা। এখন ল কিভাবে মনে রাখবা, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, যে কোনো একটা এক্সামে দিয়ে দিতে পারে, মনে রাখবা কীভাবে, এটা একটা টেকনিক আমি বলি, ইজি টেকনিক। মনে করো এখানে একজন দাঁড়ায় আছে, ওর নাম ধরি এ, এখানে আরেকজন দাঁড়ায় আছে, ওর নাম ধরি বি। ও ধরো মুভ করতেছে আর ও দাঁড়ায় আছে। আচ্ছা, তো আমাদের নিউটনের ফার্স্ট ল বলে যে একটা অবজেক্ট যেই স্টেটে থাকবে সে ওই স্টেটেই থাকবে আনটিল তার উপরে কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে, তাহলে স্টেট সেম থাকবে আনটিল
এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করে, আনটিল এক্সটার্নাল ফোর্স। আচ্ছা, তো বললাম কি এ মুভ করতেছে, বি দাঁড়ায় আছে, ওরা এভাবেই থাকবে যতক্ষণ না পর্যন্ত ওদের উপর কোনো ফোর্স অ্যাপ্লাই করা হবে। আচ্ছা, এবার চিন্তা করো এ পার্সনটা বি পার্সনকে ধাক্কা দিল, ও ওকে ধাক্কা দিল, আসার পরে ধাক্কা দেওয়ার পরে ও নিচে পড়ে গেল। নিচে যখন পড়ছে ও কতটুকু ফোর্সে পড়ছে সেটা আমরা দেখি। ও হয়তো এই অ্যাক্সিলারেশনে নিচে পড়ে গেছে, ওর তো একটা ডেফিনিট ম্যাস আছে, তাই না? তাহলে ওর উপরে এই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করছে কে? এ অবজেক্ট, এ পার্সনটা আর কি। তো আমাদের সেকেন্ড ল বলতেছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে আমরা কি দেখলাম? প্রথমে যে যেভাবে ছিল সে সেভাবেই থাকবে। তারপর আমরা কি দেখলাম যে এ বি এর উপরে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছে, যার কারণে ওর এই সেকেন্ড ল এক্সিকিউট হলো, এফ ইজ ইকুয়াল টু এম এ। তারপরে কী হবে? সাধারণত কী হয়, একটা বন্ধু অন্য একটা বন্ধুকে, একজন তার বন্ধুকে মারলো, তারপর সেই বন্ধু আবার দুষ্টামি করে তাকে অ্যাটাক করবে, তাহলে ও আবার ওকে অ্যাটাক করলো। তাহলে আমরা এখানে কি দেখি? থার্ড লতে আমরা দেখি যে ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সেমভাবে সেম ফোর্সে হয়তো ধাক্কা দিল, ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তাহলে এই হলো আমাদের তিনটা ল। ফার্স্ট লতে হয় কি, স্টেট সেম থাকবে আনটিল কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে। সেকেন্ড ল হলো এফ ইজ ইকুয়াল টু এম এ। আর থার্ড ল হলো ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। আমাদেরকে কী বলা হয়েছে কোশ্চেনে? সেকেন্ড ল। তার মানে এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এই জন্য এফ ইজ ইকুয়াল টু এম এ। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে যদি আমরা মুভ করি, পরের কোশ্চেন আমাদেরকে কী বলা হচ্ছে যে ফোকাল লেংথ আমাদেরকে বলা আছে, একটা লেন্সের ফোকাল লেংথ বলা, এফ ইজ ইকুয়াল টু 3 মিটার। পাওয়ার অফ লেন্স কত? লেন্সের পাওয়ার কত? আমরা যে চশমা পরি না, সেটার একটা ডেফিনিট ফোকাল লেংথ থাকে, আর সেটা একটা নির্দিষ্ট পাওয়ার থাকে। আমরা হয়তো সাধারণত মানুষকে বলি না যে আমার চশমার ফোকাল লেংথ এত, আমি বলি যে আমার চশমার পাওয়ার এত। এখন পাওয়ার বের করার ফর্মুলা কি? পাওয়ার বের করার ফর্মুলা হলো 1 / ফোকাল লেংথ, অর্থাৎ ফোকাল লেংথের ইনভার্সও বলতে পারো। তাহলে আমাদের ফোকাল লেংথ কী দেয়া? সবসময় কিন্তু এটা এসআই ইউনিটে হবে, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইউনিট যেটা, সেটা স্ট্যান্ডার্ড ইউনিট কি? লেংথের মিটার। তাহলে 3 মিটারে দেওয়া আছে, কোশ্চেনে কিন্তু সেন্টিমিটারে দেওয়া থাকতে পারে, সেই ক্ষেত্রে তোমার মিটারে কনভার্ট করে নিয়ে তারপরে হিসাব করতে হবে। আচ্ছা, তাহলে আমার এখানে অলরেডি মিটারে দেওয়া, আমার কোনো কনভার্সনের ঝামেলা নেই। তাহলে 1/3, আর ইউনিট অলওয়েজ ডি। ডি বলতে কি? ডায়োপ্টার। এটা হলো লেন্সের পাওয়ারের ইউনিট। 1/3 করলে আমরা কী পাই? 0.33। তাহলে এই ক্ষেত্রে যদি একটা লেন্সের ফোকাল লেংথ হয় 3 মিটার, সেক্ষেত্রে একটা লেন্সের পাওয়ার হবে 0.33 ডায়োপ্টার। কারেক্ট অ্যান্সার অপশান এ। আচ্ছা, পরের কোশ্চেনে যদি দেখি, অ্যান অবজেক্ট ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ডস। ভার্টিক্যালি আপওয়ার্ড মানে কি? আমি একদম সোজাভাবে উপরে ছুঁড়ে মারলাম। আচ্ছা, কতটুকু ভেলোসিটি? আমার ভি দেয়া 9.8, এই ভেলোসিটিতে আমি মুভ করছি। আচ্ছা, তারপরে ম্যাক্সিমাম হাইট কত? এই যে ও এক সময়, আমি এখানে 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ছুঁড়ে মারলাম, এক সময় তো ও থামবে, তাই না? পুরো সময় তো আরও যাবে না, তখন ওর কী হবে? তখন কিন্তু ওর ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড। তো ও এই পুরাটা সময় একটা নির্দিষ্ট হাইট অতিক্রম করবে, এই হাইটটাই তোমার থেকে জানতে চাইছে। আচ্ছা, তো ম্যাক্সিমাম হাইট কত? আমরা একটা ফর্মুলা জানি না, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। প্লাস না কেন? কারণ এটা গ্র্যাভিটেশনাল ফোর্সের উল্টা দিকে। আমার গ্র্যাভিটেশনাল ফোর্স এদিকে না, নিচে, কিন্তু আমার ভেলোসিটিটা কোন দিকে? উপরের দিকে, উল্টা দিকে, এই জন্য মাইনাস। কেউ কেউ চাইলে এখানে প্লাস দিয়ে পরে জি এর ভ্যালু মাইনাসে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভি মানে কি? আমার ফাইনাল ভেলোসিটি। আমার অবজেক্টটা যখন উপরে উঠবে এক সময় তো এটা 0 হয়ে যাবে, তাই না? তাহলে ভি এর ভ্যালু 0। ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ আদিবেগ, যেটা আমি শুরুতে এতটুকু ভেলোসিটিতে এটা নিচে থেকে উপরে মারলাম, তাহলে আমার ইনিশিয়াল ভেলোসিটি 9.8 মাইনাস 2 ইন্টু জি এর ভ্যালু তো আমরা সবাই জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এইচ আমরা বের করব। আচ্ছা, এই ইকুয়েশন যদি আমি সলভ করি, আমি এটাকে ওইদিকে নিয়ে আসি, তাহলে ইকুয়েশন যদি আমি সলভ করি, তাহলে 9.8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু এইচ। আচ্ছা, তো আমি যদি এই 9.8 এর সাথে এটা কেটে দিই, তাহলে কি হয়? এইচ ইজ ইকুয়াল টু থাকে আমার 9.8 ডিভাইডেড বাই 2 মিটার,
এটা যদি আমি ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে 4.9 মিটার্স। অর্থাৎ আমি একটা অবজেক্টকে যদি ভার্টিক্যালি আপওয়ার্ড এত ভেলোসিটিতে ছুঁড়ে মারি সেটা এত মিটার পর্যন্ত রিচ করে তারপর আবার নিচে ব্যাক করবে, তাহলে অ্যান্সার হবে 4.9 মিটার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যদি আসি, এখানে কী বলা হচ্ছে, হাউ মেনি টাইপস অফ জিওমেট্রিক্যাল অপটিক্স। আচ্ছা, জিওমেট্রিক্যাল অপটিক্স দুই রকমের হয়। কি কি? দুই রকমের প্রিন্সিপালের উপরে কাজ করে, সেটা হলো একটা হলো রিফ্লেকশন, একটা হলো রিফ্র্যাকশন। যেহেতু দুইটা প্রপার্টিজ ফলো করে, দুইটা প্রিন্সিপাল ফলো করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে জিওমেট্রিক্যাল অপটিক্স দুই ধরনের, একটা হলো রিফ্লেকটিভ আর একটা হলো রিফ্র্যাক্টিভ। আচ্ছা, এখন কেউ কেউ হয়তো বলতে পারো যে আমি তো মনে করছিলাম যে এটা কনভেক্স বা কনকেভ হবে, কনকেভ অথবা কনভেক্স। এটা কিন্তু কোনো প্রপার্টি না, এটা ওর একটা শেপ। কনকেভ দেখতে কেমন? কনকেভ দেখতে এরকম, আর কনভেক্স এরকম। আচ্ছা, এখন এক্সামে তুমি যেটাই মনে করো অপশান আলটিমেটলি টুই হবে, তো এক্সামে আসলে সেফ থাকার জন্য কোনো সমস্যা নেই, যেটাই দাও টুই হবে, বাট অ্যাকচুয়াল অ্যান্সার হলো এইটা, এই প্রপার্টি ফলো করে। যদি নেক্সট কোশ্চেনে আসি, নেক্সট কোশ্চেন আমাদেরকে কী বলা হচ্ছে যে ফর এ কনকেভ মিরর হোয়াট উইল বি দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন এ রিয়েল অবজেক্ট অ্যান্ড ইটস রিয়েল ইমেজ। আমাদেরকে বলা হচ্ছে কি মিনিমাম ডিস্টেন্স বিটুইন এ রিয়েল অবজেক্ট অ্যান্ড ইটস রিয়েল ইমেজ। আচ্ছা, আমার যে একটা অবজেক্ট থাকবে এবং তার ইমেজ থাকবে সেটার মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত হবে। আচ্ছা, আমরা ক্লাস 9-10-এ একটা জিনিস পড়ে এসেছিলাম, যেটা হলো কনকেভ মিরর আর কনভেক্স মিররের বিভিন্ন ফোকাল লেংথের পজিশনের উপর ডিপেন্ড করে অবজেক্টের ইমেজ কীরকমভাবে ভ্যারি করে। আচ্ছা, তো এর মধ্যে একটা ছিল কি, যে আমি যদি একটা কনকেভ মিরর চিন্তা করি, কনকেভ মিরর দেখতে এমন, আমি যদি ফোকাল পয়েন্টটা বলি এইখানে, ফোকাল পয়েন্টটা যদি আমার এখানে হয়, আর এই যে ডিস্টেন্সটা, এই সেম ডিস্টেন্স দূরত্বে আমি যদি আমার অবজেক্টটা বসে, আমি মনে করি একটা লাঠি বসাইলাম বা একটা স্টিক বসাইলাম, এই স্টিকের ইমেজটা আমি যদি চিন্তা করি, ইমেজটা কিভাবে যাবে, এই বরাবর সোজা যাবে, তারপর সেটা আবার ফোকাল লেংথ দিয়ে এই পর্যন্ত আসলো, তারপরে আরেকটা রিফ্লেকশন যাবে এইভাবে ডিরেক্ট ফোকাল লেংথ দিয়ে এইভাবে। আচ্ছা, তাহলে আমাদের যে অবজেক্টটা আসবে, আমি যদি এটাকে একটু মার্ক করে দিই দেখতে ইজি হওয়ার জন্য, আচ্ছা, তখন আমাদের অবজেক্টের ইমেজ আসবে এরকম, ইনভার্টেড একটা ইমেজ ফর্ম করবে। আচ্ছা, তার মানে তখন আমাদের কি হচ্ছে, এটা কিন্তু আমার রিয়েল অবজেক্ট, এটা আমাদের অবজেক্ট, এটা আমাদের ইমেজ, তাদের মধ্যে কিন্তু কোনো ডিস্টেন্স নাই, এইটা যে ডিস্টেন্সে এটাও সেম ডিস্টেন্সে। যদি এখন এই অবজেক্টটা ইমেজটা যদি আমার এখানে আসতো, সেক্ষেত্রে আমি বলতে পারতাম যে ইমেজ হলো এইটুকু, কিন্তু না, আমার এখানে তো অবজেক্ট এখানে, ইমেজও এখানে, তাহলে আমার কনকেভ মিররের ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স হবে 0। কখন হবে? যখন আমি এই সেম ফোকাল লেংথে যে ডিস্টেন্সটা আমি যদি আরও অতটুকু ডিস্টেন্সে বসে, অর্থাৎ আমি যদি 2f ডিস্টেন্সে বসাই, তখন আমি অবজেক্টের ইমেজের মাধ্যমে মধ্যে যে ডিস্টেন্সটা থাকবে সেটা হবে 0। আচ্ছা, তো আমরা যদি নেক্সট কোশ্চেনে মুভ করি, নেক্সট কোশ্চেনে কি বলা হচ্ছে, এ লাইট রে ইজ ইনসিডেন্ট নর্মালি অন এ প্লেন মিরর, ওকে, দ্য অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন উইল বি। তাহলে আমার এদিকে একটা মিরর চিন্তা করি, প্লেন মিরর যেহেতু সমান, আর নর্মাল মানে কি, মিররের উপরে বরাবর 90 ডিগ্রি যে লাইনটা থাকে সেটাকে আমরা নর্মাল বলি, অর্থাৎ পারপেন্ডিকুলার থাকে। আচ্ছা, তো আমাদেরকে বলা হচ্ছে কি এ লাইট রে ইজ ইনসিডেন্ট নর্মালি, অর্থাৎ আমি যদি এখানে একটা ফ্ল্যাশ লাইট ধরি, ফ্ল্যাশ লাইট ধরলে আমি লাইটটা ঠিক এইভাবে ফালাইলাম পারপেন্ডিকুলারভাবে অ্যালং নর্মাল, আর কি নর্মাল অ্যাক্সিস অর্থাৎ পারপেন্ডিকুলার অ্যাক্সিস, তখন আমার রিফ্লেকশন কী হবে, রিফ্লেকশনও কিন্তু সেম ডিরেকশানেই আবার ব্যাক করবে। তাহলে আমার যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর যে রিফ্লেক্টেড অ্যাঙ্গেল সেটার মধ্যে কিন্তু কোনো অ্যাঙ্গেলের ডিফারেন্স নাই, তাই না, সেম ডিরেকশানেই যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে 0 ডিগ্রি। যদি এমন হইতো যে আমি ফ্ল্যাশ লাইটটাকে একটু অ্যাঙ্গেলে ধরলাম, এইভাবে দিলাম, তারপর আমার রিফ্লেকশন হলো এইদিকে, তো আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হলো এটা থিটা আই, তারপর আমার থিটা আর থাকলো। আচ্ছা, তাও সেই ক্ষেত্রে কিন্তু আমার এই দুটো ইকুয়াল হইতো, এখানে যদি আমার
ধরলাম যদি 33 অ্যাঙ্গেল থাকে, এই ক্ষেত্রে আমার 33 অ্যাঙ্গেল থাকবে, কিন্তু এখানে তো আমি 0 ডিগ্রি বরাবরই দিলাম, তাহলে আমার রিফ্লেকশনও সেম দিকে হবে, সো 0 ডিগ্রি হবে যদি আমি নর্মালি লাইট দিই। আচ্ছা, পরের কোশ্চেনে কি আসে, হোয়াট ইজ এ ট্রান্সফর্মার। আচ্ছা, এই কোশ্চেনে যে অপশানগুলো দেওয়া আছে এটা দেখে তুমি বুঝতেছো যে এটা আমরা নর্মালি সাধারণত যে পাওয়ার বা ইলেকট্রিক্যালের যে ট্রান্সফর্মার ইউজ করি সেটা না, এটা হলো একটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের একটা মডেল বা এনএলপি বলা হয়। এই জিনিসটার কাজ হলো এনকোড এবং ডিকোড করা। এনকোড আর ডিকোড মানে কি? এনকোড মানে ও তোমার থেকে একটা ইনপুট নেবে, তারপর ওই ইনপুটের উপর বেস করে ও কিছু ক্যালকুলেশন করে তোমাকে একটা পার্টিকুলার আউটপুট শো করবে। সেটা কি হইতে পারে? আমরা এখন সবাই চ্যাট জিপিটি ইউজ করি না? চ্যাট জিপিটিতে আমরা একটা ইনপুট দিই, একটা প্রম্পট লিখি, তারপরেও আমাদেরকে কিছু রেজাল্ট শো করে। এটা আমাদের ইনপুট, এটা আমাদের আউটপুট। এখানে কিন্তু আমাদের এনকোডিং আর ডিকোডিং আসতেছে। তারপরে আরও এক্সাম্পল হইতে পারে যে যখন আমরা ইমেজ ডিটেকশনের জন্য এআই ইউজ করি, আমরা বলি যে একটা ইমেজ দিয়ে, পার্টিকুলার ইমেজ দিয়ে বলি যে এটা কী ধরনের ইমেজ, আমাকে রেজাল্ট হিসেবে বলো। তখন ও আমার থেকে ইমেজটা নেয়, সেটাকে ও এনকোড করে, অর্থাৎ ইনপুট হিসেবে নেয়, তারপরে বিভিন্ন ক্যালকুলেশন করে ডিটেক্ট করে আমাকে আউটপুটটা ডিকোড করে দেয়। আচ্ছা, তো এই কেসে আমরা বলতে পারি যে ট্রান্সফর্মার হলো এনকোডার আর ডিকোডার মডেল। ওকে, তো বাকিগুলো হবে না। আচ্ছা, এখন এক্সামে সাধারণত এটা আসবে না, যেহেতু আমাদের এইচএসসির বইয়ে এই ট্রান্সফর্মার পড়ানো হয় না। আমাদেরকে যে ট্রান্সফর্মারটা পড়ানো হয় সেটা হলো একটা পাওয়ার আর ইলেকট্রিক্যাল রিলেটেড একটা ডিভাইস। এই ডিভাইসে কি হয়? এই ডিভাইসে হয় কি, আমার ধরো এটা একটা ট্রান্সফর্মার, এখানে কিছু কয়েল বা তার পেঁচানো থাকবে, এইখানে কিছু থাকবে। আচ্ছা, এখানে যদি আমি পাওয়ার সাপ্লাই করি সেক্ষেত্রে আমার এইটা হবে এনপি, মানে এন মানে নাম্বার অফ টার্নস, কতগুলো টার্ন আমি এখানে দিলাম, আর এখানে আমি কতগুলো নাম্বার অফ টার্নস রাখলাম সেটা হলো আমার সেকেন্ডারি নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল। এটা প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল। যেই কয়েলে আমরা ইনপুট দিব সেটা হলো প্রাইমারি কয়েল। আচ্ছা, এই জিনিসটার কাজ কি? এই জিনিসটার কাজ হলো পাওয়ার ট্রান্সমিট করবে। এইখানে যে পরিমাণ পাওয়ার থাকবে এইখানেও সেম পরিমাণ পাওয়ার থাকবে, পাওয়ারে কোনো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কিসে? কারেন্টে আর ভোল্টেজে। এখন আমার টার্নস রেশিও, আমি যদি টার্নস রেশিও হিসাব করি, এখানে আমার যদি এনপি গ্রেটার দ্যান এনএস হয়, অর্থাৎ আমার এই কয়েলে যদি পেঁচানো বেশি থাকে, সেক্ষেত্রে আমি প্রাইমারি কয়েলে যে ভোল্টেজটা থাকবে সেটাও আমার সেকেন্ডারি ভোল্টেজের থেকে বড় হবে। আর এখানে আমাদের কি হচ্ছে, আমি বেশি ভোল্টেজ সাপ্লাই করে আমি কম ভোল্টেজ নিতেছি, তখন আমাদের এটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফর্মার। আর যখন যদি আমি এনএস অর্থাৎ সেকেন্ডারি কয়েলের টার্নস রেশিও বেশি দিই প্রাইমারির থেকে, তখন আমার ভোল্টেজ ইন সেকেন্ডারি কয়েল উইল বি গ্রেটার দ্যান দ্য ভোল্টেজ ইন প্রাইমারি কয়েল। সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে যে আমি সেকেন্ডারি কয়েল অর্থাৎ আউটপুট হিসেবে আমি বেশি ভোল্টেজ পাচ্ছি, যে যতটা না আমি তার ইনপুট দিলাম। তো এখানে কী হচ্ছে, ভোল্টেজ বাড়তেছে, তার মানে স্টেপ আপ ট্রান্সফর্মার। ওকে, তো এক্সামে আসলে এই ট্রান্সফর্মারই আসবে, এটা আসবে না। আচ্ছা, তারপরে কোশ্চেনটা আমরা যদি দেখি, এই যে হোয়াট ইজ ভিএস ইন ট্রান্সফর্মার। তার আগের কোশ্চেনে আমরা দেখলাম এই যে সেকেন্ডারি কয়েলে একটা টার্ন দিলাম আমরা, এখানে আউটপুট হিসেবে আমরা একটা ভোল্টেজ পাবো, সেটা হলো কি আমার সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস। তাহলে ভিএস মানে ভোল্টেজ অ্যাক্রস দ্য সেকেন্ডারি কয়েল। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। তো তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা চাইলে আমাদের আইকন অ্যাডমিশন এইডের সাথে যুক্ত হতে পারো আমাদের কোর্স পারচেস করার মাধ্যমে। এই কোর্সটা তোমরা যদি এনরোল করো সেক্ষেত্রে তোমরা কী কী সুবিধা পাবা? তোমরা অনলাইন লাইভ ক্লাস পাবা, তোমরা সেই ক্লাসগুলোর রেকর্ডেড ক্লাসও পাবা। ইনকেস তুমি হয়তো ক্লাস করতে মিস করছো কোনো একটা কারণে, সেক্ষেত্রে তুমি রেকর্ডেড ক্লাস দেখে ক্লাসটা করে নিতে পারবা। তারপরে আমরা টাইম টু টাইম মডেল টেস্ট নিব, কোশ্চেন সলভ করব, তোমাদের কোনো প্রবলেম থাকলে ওগুলো আমরা সলভ করে দেব। আর এই পুরো কোর্সটা তুমি যদি এনরোল করো সেক্ষেত্রে তুমি এই অ্যাডমিশন প্রিপারেশন বুকটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। আচ্ছা, আর
বিস্তারিত আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে সেই ক্ষেত্রে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারটায় কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাদের ফেসবুক পেজেও নক করতে পারো। ধন্যবাদ সবাইকে।